প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসিতে। আমি শুরুতে কথা বেশি না বলে আজকের অতিথি যিনি তাকে আমরা যুক্ত করে নিতে চাই। তিনি হচ্ছেন একজন সংবাদ বিশ্লেষক, সাংবাদিক বা অন্য কিছু বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, শুনতেও চান না। বিশিষ্ট সাংবাদিক বললেও তিনি মাইন্ড করেন না। আমাদের সাইফুল আমিন ভাই। সাইফুল আমিন সাহেব, আপনাকে যুক্ত করে নিচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই। কেমন আছেন? জি, জি। আপনি সংবাদ বিশ্লেষণ করেন বিভিন্ন চ্যানেলে, আমরা দেখতে পাই আপনাকে। আপনি একজন সাংবাদিক, সেটাও শুনতে চান না। বিশিষ্ট সাংবাদিক বললেও আপনি মাইন্ড করেন। আপনাকে কিছু বলার প্রয়োজন নেই। আপনার পরিচয় আপনি নিজেই। থ্যাংক ঠিক ইউ। আছে, প্রিয় দর্শক, সাইফুল আমিন সাহেবকে আমরা যুক্ত করে নিলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। তাহলে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে সাইফুল ভাইয়ের মন্তব্য শুনতে চাবো। সেটা হচ্ছে বিবিসির অনুসন্ধান। এই প্রতিবেদনটি তারা করেছেন, বিবিসি বাংলা এবং ইংরেজিতে করেছে। বাংলায়ও করেছে এবং সারা পৃথিবীতে জিনিসটা ব্যাপক প্রচারিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপক সাড়া ফেলেছে এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনটি কিভাবে করা হয়েছে, কি উদ্দেশ্যে করা হয়েছে, কেন করা হয়েছে বা কিভাবে করেছে, এর সত্যতা কতটুকু, সেটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি নিয়ে সাইফুল ভাই তার মূল্যবান বক্তব্য জানাবেন। তার আগে বলে নেই, আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 16 থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই ছাড়া আমাদের ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফেসবুক পেজে যারা ফলো দিয়েছেন, ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটি কথা বলতে চাই, এই বিবিসির যে অনুসন্ধান প্রতিবেদনটি, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের স্ক্রিনে আমরা সেটি শো করব এবং সাইফুল আমিন সাহেবের সাথে সেটি নিয়ে আমরা কথা বলব। তিনি সেটার উত্তর দেবেন। এই ছাড়া সাইফুল সাহেব আজকে তাঁর যে মতামত, তিনি একজন সাংবাদিক, তিনি তাঁর বিশ্লেষণ নিশ্চয়ই করবেন। বিবিসির সেই প্রতিবেদনে কোনো ঘাটতি আছে কিনা, বা সেটা কেমন হওয়া উচিত ছিল, বা সেটা কি উদ্দেশ্যে করা হয়েছে, সেটি তাঁর মতামত, তিনি জানাবেন। আপনাদের মতামতগুলোকে আমরা প্রাধান্য দেব। সেগুলো আপনারা এখানে আপনাদের মতামত জানাবেন। আমাদের যে ব্রডকাস্ট ম্যানেজার আছেন, তিনি এগুলো শো করবেন। আপনাদের অংশগ্রহণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দেই, সেটি হচ্ছে আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন। শেয়ার করলে অনেকে আজকে যুক্ত হতে পারবেন। এবং বিশেষ বিষয়, ডায়ালগ ফর ডেমোক্রেসির আজকের বিষয় হচ্ছে বিবিসির অনুসন্ধান প্রতিবেদন, যেটি দেখেছি আমরা। সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে, অনেকে আপ্লুত হয়েছেন, অনেকে পুরনো ১ বছর আগের সমস্ত বিষয়গুলো আবার দেখেছেন। সেটা কি ধরনের, এতে সাংবাদিকতার দিক থেকে এই প্রতিবেদনটি কতটুকু বিশ্বাসযোগ্য, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়েছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাইফুল আমিন ভাই, আপনাকে একটু সময় নিলাম আমি দর্শক যুক্ত হওয়ার জন্য। অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, যাতে আপনার সব কথা সবাই শুনতে পারে। আপনি এই যে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, আমাদের খুব ভালো লাগে। বিবিসির প্রতিবেদনটা কি আপনি দেখেছেন? জি, জি দেখেছি। দেখেছেন। পড়েছি। আপনার মন দিয়ে নিশ্চয়ই, পড়েছি। হ্যাঁ, জি। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, বা প্রতিবেদনটি ঠিক আছে কিনা, গ্রহণযোগ্যতা কতটুকু, সেটি নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করতে পারবেন। এক কথায় আপনাকে ১ম এ একটু যদি জিজ্ঞেস করতে চাই, জানতে চাই আমরা, সেটি হচ্ছে এই প্রতিবেদনটি এই মুহূর্তে কেন, কাদের পারপাস সার্ভ করছে, এই ধরনের একটা কানাঘুষা শুনতে পাচ্ছি যে কি কারণে বিবিসি হঠাৎ করে এই প্রতিবেদনটি করলো এবং এর বিশ্বাসযোগ্যতা কতটুকু? তারপর আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনব। জি, ধন্যবাদ। আ প্রথমত হলো যে আপনি যদি আসলে খেয়াল করেন যে এই প্রতিবেদনটা কোন দিন প্রকাশিত হয়েছে। সিম্পল। জি, এমন একদিন প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে। তার পরের দিনই কিন্তু মানে আজকে জি। আ শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে ওই মামলাটাই হয়েছে। এবং এভিডেন্স হিসাবে ১ম যেসব এভিডেন্স তার মধ্যে এই টেপটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে অ্যাটর চিফ চিফ প্রসিকিউটর, হ্যাঁ। প্রসিকিউটর তাজুল। তো হুম, কোইন্সিডেন্সটা কোয়েশ্চেনটা এই জায়গায় আপনি হতেই পারে এরা হতে, কিন্তু কোইন্সিডেন্সটা আপনি খেয়াল করে দেখেন। যে আগের দিন প্রকাশ হলো, পরের দিন কিন্তু এটা হুম, এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। এবং শুধু তাই না। হুম, আপনি যদি আরো হুম, একটু যদি খেয়াল করেন সেটা হলো ওখানে এই প্রতিবেদনের মধ্যে একমাত্র সাক্ষ্য মানে যার কাছ থেকে আসলে নাম নিয়ে কোনো ইয়ে করা হয়েছে বলে যাকে কোট করা হয়েছে নাম নিয়ে টমি ক্যাটম্যান। সে কে? সে হলো এই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সে পরামর্শক। তাকে হুম, কোট হুম, করা হুম, হয়েছে।
জাস্ট আমি হুম, লিঙ্কটা বলতেছি যে প্রথমত হলো আদালতে আজকেই হলো মামলাটা, তার আগের দিন প্রকাশ হয়েছে। এখানে একমাত্র কোড ব্যবহার করা হয়েছে এইটাকে, যে অডিওটা নিয়ে কোশ্চেন করেছে সেটার মধ্যে একমাত্র কোটেশন যদি থাকে সেটা হলো টবি ক্যাটম্যানের। ক্যাডম্যান। আর হ্যাঁ, আর এটা প্রকাশের পর আমি লিঙ্কটা বলে দিচ্ছি চেষ্টা। আর এটা প্রকাশের পরে আমাদের তাজুল ইসলাম কি বলছেন, তাজুল ইসলাম প্রথমে কিন্তু বলেছেন যে এটা আমাদের, সে কিন্তু স্বীকার করার মতো করে সে কৃতিত্ব নিতে গিয়ে কিন্তু স্বীকার করে ফেলছেন এটা কিন্তু বিবিসির আবিষ্কার না, এটা কিন্তু আমাদের তদন্ত কর্মকর্তারা আবিষ্কার করেছে, আমাদের ইয়েস। তদন্ত কর্মকর্তারা পেয়েছে। এটা কিন্তু তাজুল হুম, ইমিডিয়েট রিয়াকশনে বলে কিন্তু বিবিসির এই যে অনুসন্ধানকে, অনু অনু এবং সন্ধান দুইটাকে আলাদা করে ফেলছেন। কারণ এটা উনি দাবি আচ্ছা। করছেন এটা ওনাদের পাওনা, ওনারা আবিষ্কার করছেন। কোথাকার কোন বিবিসি এসে এখন বলে যে তারা আবিষ্কার করছে, তারা অনু হুম, এবং হুম, সন্ধান চালিয়ে এটাকে বানিয়েছে। ওকে, দেখেন সেই ইয়েতেই যদি ওই একই দিনই প্রসিকিউশনের একজন মেম্বার গাজী মনোয়ার হোসেন, গাজী মনোহর হোসেন উনি কি বলছেন, ওনার কথাটা যদি দেখেন আরো লিঙ্ক খুঁজে পাবেন। সেটা কি, উনি বলছেন বিবিসি শেখ হাসিনার সেই অডিও আহ, আহ, ইয়ে করছে যে পেয়েছে এবং অনুসন্ধান করেছে এবং তার হুম, হুম। সত্যতা পেয়েছে। বিবিসি ওই অডিওটা পেয়েছে, সেটা অনুসন্ধান করে পেয়েছে এবং এটার সত্যতা পেয়েছে, সত্যতা পেয়েছে, জি। সত্যতা পেয়েছে। উনি বলছেন এবং পরবর্তী বলছেন, এটা হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো আমি আগেরটুকু বললাম জাস্ট ওনার ওনার ইয়েটা আর কি, জেস্টার বিবিসির প্রতি কৃতজ্ঞতার ভাষাটা দেখালাম, কিন্তু পরবর্তীতে ওনার দাবি দেখেন। ওনার দাবিটা হলো প্রসিকিউশন মনে করে বিবিসি সেই প্রতিবেদনের কারণে, জি। ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এক ধাপ এগিয়ে গেল। খেয়াল আচ্ছা। করে দেন, হুম, উনি হুম, বলছেন হুম। যে এটা নাকি এক এক ধাপ ধাপ এগিয়ে এগিয়ে গেল। গেছে, মানে এই প্রতিবেদনের কারণে। ওদিকে তাজুল স্বীকার বলছেন যে এটা তাদের আবিষ্কার, মানে আবিষ্কার বলতে জি, গিয়ে জি। বিবিসি কে ছোট করছে, আবার ইনি বিবিসির ঘাড়ে চাপছেন যে ট্রাইব্যুনালকে উনি আকার ইঙ্গিতে বলছেন দূরে থেকে, হে ট্রাইব্যুনাল, এটা আমাদের কিন্তু বিশ্বাসযোগ্যতা এবং এই অডিওর সত্যতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি বুঝেন তো লিঙ্কটা কেমন হলো। পুরো বিষয়টা কিন্তু একটা লিঙ্কের মধ্যে মনে হচ্ছে, সন্দেহ করা যায়। হুম, আমরা হুম। যদি নাও বলি যেটা কোইন্সিডেন্স যদি হয়ে থাকে, কিন্তু কোইন্সিডেন্স কিন্তু আমরা কিন্তু লিঙ্ক করলে দেখতে পাই কি, টবি ক্যাটম্যান এখানে একমাত্র লোক যিনি কোটেড হয়ে একটা মত, আর বাকিরা সব কিন্তু সোর্স। হুম, হ্যাঁ, হুম, 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 হ্যাঁ, হুম। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ নেতা, নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কর্মকর্তা, সবাই নাম হুম। প্রকাশে অনিচ্ছুক এবং সোর্সেস। যখন কোনো হ্যাঁ, হ্যাঁ, সোর্স থাকে না তখন সোর্সেস বলে যে সংবাদ প্রচার হয়, সেরকম শুধু একজনকে কোট করছে টবি ক্যাটম্যান। টবি ক্যাটম্যানকে আইসিটির পরামর্শ, তাজুলের পরামর্শ। জি, 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 জি। তাজুল বলতেছে এটা তাদের আবিষ্কার, তার মানে টবি ক্যাটম্যানের মাধ্যমে এটা বিবিসির কাছে গেছে যদি আমরা অনুমান জি, করি। জি, এবং জি। তাদের আরেকজন প্রসিকিউশন বলছে এই প্রতিবেদনের কারণে আমাদের মামলা এক ধাপ মানে এগিয়ে গেল। সাফল্যের দিকে এগিয়ে গেল, মানে শেখ হাসিনাকে ঝুলানোর জন্য হ্যাঁ। এক ধাপ ওনারা এগিয়ে গেছেন। আপনি এবার এবার লিঙ্কটা খুঁজে পেলেন যে এখানে জি, কি জি, জি, সন্দেহটা, জি। সন্দেহটা প্রতিষ্ঠিত হয়। সন্দেহটা দর্শকদের তৈরি হয়েছে, দেশবাসীর তৈরি হয়েছে, অনেকেরই তৈরি হয়েছে। এখানে দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন। সেটি হচ্ছে, এখন অনেকে বলছে এখানে একচেটিয়া এক পক্ষের কথা বলা হয়েছে। সাংবাদিকতার নিয়ম, আপনি একজন সাংবাদিক, আপনি জানেন যে সাংবাদিকতার নিয়ম ২ পক্ষের কথাই থাকতে হয়। সেই আইনটিও আপনি একটু বিশ্লেষণ করবেন। প্লাস এখানে শুধু আওয়ামী লীগের পক্ষের কারো কোনো বক্তব্য নেয়া হয়েছে কিনা আমি দেখি নাই। জোরালো কোনো বক্তব্য ছিল কিনা, যাকে ভিকটিম করা হচ্ছে, যার বিরুদ্ধে বলা হচ্ছে তার কোনো বক্তব্য আছে কিনা, সেই ধরনের আপনি সাংবাদিকতার জায়গা থেকে যদি একটু বলেন, এটার গ্রহণযোগ্যতা কতটুকু? আমি আপনাকে যেটা বলি, গ্রহণযোগ্যতা নিয়ে ধরেন আমরা প্রশ্ন নাই করলাম, আমরা যেটা করতে পারি সেটা হলো সাংবাদিকতার আন্তর্জাতিক নীতিমালা। আপনি যাকে জি, জি। অ্যাকিউজ করছেন তার বক্তব্য লাগবে। আচ্ছা। আপনি সেই, আপনি একবারও কিন্তু এই রিপোর্টের মধ্যে লেখা নাই যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। যদি এটাও বলতো তাহলে ইয়েস, কিন্তু একটা ইয়েস, জায়গায় ইয়েস। দাঁড়াতো যে আপনি যাকে অ্যাকিউজ করা হচ্ছে, যার বিরুদ্ধে এই এত বড় একটা অভিযোগ, যে এই অভিযোগের কারণে তার মৃত্যুদণ্ড হতে পারে। খেয়াল করে দেখেন কত বড় এটা, 5 বছর বা 5 মাস জেল না, 5 দিন জেল না, হ্যাঁ, মৃত্যুদণ্ড হ্যাঁ। হতে পারে যার। হুম, হুম, মানে হুম, হুম, আমাদের হুম। আইসিটি আইনে এটার জন্য তো মৃত্যুদণ্ড হইতে পারে। যার হ্যাঁ। বিরুদ্ধে মৃত্যুদণ্ড হইতে পারে তার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন মনে করে নাই বিবিসি। আ এক, হুম। আরেকটা হলে তিনি অ্যারেস্টেড না, উনি তো জেলে জি, না যে আপনি যোগাযোগ করতে পারবেন না, উনি জি, তো জি, বাইরে জি, আছে। জি।
2, 3 নম্বর হইলো জেলে থাকলেও আপনার কাছে কিন্তু অ্যাজ জার্নালিস্ট আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন টু দি জেলার অর টু দি হোম মিনিস্ট্রি যে তার বিরুদ্ধে এই অভিযোগটার ব্যাপারে আমাদের কিছু ইনভেস্টিগেশনের উই ওয়ান্ট টু টক উইথ হার অর হিম। সেটাও চেষ্টা করা হয়নি। সাংবাদিকতার প্রধান নীতিমালা যে অ্যাকিউজডের সাথে কথা বলা, সেটা চেষ্টা করা আহ হয়নি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোনোভাবেই চেষ্টা করা হয়নি। আরেকটা দেখেন, ঠিক আছে, এখানে শেখ হাসিনার সাথে কথা বলতে পারেন, শেখ হাসিনা দেশে নেয়, অনেক যুক্তি থাকতে পারে, উনি এমন জায়গায় আছেন তার সাথে যোগাযোগ করেন, কিন্তু সেটা তো লিখে থাকতে হবে যে ভাই আমরা চেষ্টা করছিলাম, পারিনি ওনার সাথে যোগাযোগ করতে। তাও না। ইয়েস। হুম, হুম। তারপরে আসেন, শেখ হাসিনার প্রতিনিধি তো অনেকেই আছে বাইরে। আপনি যদি মনেই করেন যে আমি মনে করি যে ওবায়দুল কাদেররা কিছুই না আমার কাছে, মানে এর পলাতক নেতা, কিন্তু ওবায়দুল কাদের তো এখন পর্যন্ত সাধারণ সম্পাদক নাকি? ইয়েস। সে ওবায়দুল কাদের বলেছে আমার সাথেও যোগাযোগ করে না, সাধারণ সম্পাদক কিন্তু পার্টির মুখপাত্র, জি, 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 জি। পার্টির মুখপাত্র, উনি পার্টির অফিসিয়াল মুখপাত্র, সে অফিসিয়াল মুখপাত্রের সাথেও কিন্তু যোগাযোগ করে নাই। সে যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, ওনার সাথে যোগাযোগ করা যায় নাই, যদিও ওনারা উল্লেখ করেন নাই, কিন্তু ধরেন পারে নাই, এটা হয়তো উল্লেখ করতে ভুল হয়ে গেছে, কিন্তু ওনার মুখপাত্রের সাথেও তো যোগাযোগ করেন নাই, কারণ মুখপাত্র নিজেই বলে দিয়েছে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। এই আহ এরপরে আছে সে ধরেন, তারপরে থার্ড টায়ারে আছে যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক। আওয়ামী লীগের প্রচার সম্পাদক কে সেটাও তো এই রিপোর্টের মধ্যে নেই, কে সেই প্রচার সম্পাদকের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা সেটাও তো এই রিপোর্টে লেখা নেই। কি লেখা আছে? লেখা আছে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মুখপাত্র। আওয়ামী লীগের কোনো মুখপাত্র তো নাই অফিসিয়ালি, তো আপনি কার না, সাথে যোগাযোগ না, না। করছেন? আর যদি অফিসিয়াল মুখপাত্র বলেন সেটা তো ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের বলছে আমার সাথে যোগাযোগ হয়নি। তাহলে কোন মুখপাত্রের সাথে আপনি যোগাযোগ করেন? এটা সরকারের দেওয়া মুখপাত্রের সাথে আপনি যোগাযোগ করছেন, না নিজে মন গড়া মুখপাত্র যোগাযোগ করছেন? এটা হলো সেকেন্ড ফ্ল। দিস ইজ সিরিয়াস ভায়োলেশন অফ জার্নালিজম এথিক্স। আমি আইন বলবো না, এথিক্স, এটা আমি হুম, বলতে চাইছি। আরো যদি আপনি এথিক্স এর গ্রাউন্ডে আসতে চান, সেটা হলো শেখ হাসিনা কথা বলেছে এবং নির্দেশ দিয়েছে। কাকে নির্দেশ দিয়েছে? অজ্ঞাতনামা একজন অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা। 3টা বিশেষণ আছে কিন্তু এখানে, হুম, পজিশন। হুম। অজ্ঞাতনামা, প্রথম হলো অজ্ঞাতনামা হয়ে গেছেন। অজ্ঞাতনামা যদি শব্দটা হয় তাহলে ঊর্ধ্বতন এবং কর্মকর্তা এই দুটা কিভাবে প্রুভ করলেন? আপনি তো জানেনই না, আচ্ছা, আপনি চিনেন আচ্ছা। নাই তাকে, আপনি তো জানেনই না, আপনার কাছে কোনো প্রমাণই নাই যে এই লোকটা কে। তাহলে আপনি কেমনে জানলেন যে সে ঊর্ধ্বতন? এটা কি চাপরাশি নাকি পুলিশের আইজিপি? আপনি কেমনে এটাকে ইয়ে করবেন, ভাগ করবেন? হুম, তো হুম, হুম, আপনি হুম, সাংবাদিকতার দ্বিতীয় নর্মস আপনি ভঙ্গ করেছেন, যে আপনি হুম, যখন একজনের পরিচয় দিচ্ছেন যে পুলিশের মুখপাত্র বলছেন, তখন পুলিশের মুখপাত্রটাকে, পুলিশের মুখপাত্র তো ওপেন বাংলাদেশে, সেটা হলো আইজিপির আন্ডারে ইয়ে আছে, একটা মিডিয়া সেল আছে, সেটার একজন ডিআইজি অথবা এআইজি ওটার দায়িত্ব থাকে। হুম, আপনি হুম, লিখছেন হুম। পুলিশের মুখপাত্র, আর পুলিশের মুখপাত্র তো একটা পরিচিত নাম আছে, আপনি তো সব বলেন নাই পুলিশ এই কথা বলছেন পুলিশের মুখপাত্র এটা বলেছে, আবার বলছেন পুলিশের মুখপাত্র ইমেইলে উত্তর দিয়েছেন। আপনি কাকে ইমেইল করলেন সেই নামটা তো দিতে পারতেন, সেটাও দেন নাই। সো আরো আরো কতগুলি ফ্লজ আমি আপনাকে বলি। আপনি বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা তো আপনি পরিচয় দিতে পারেন। এখন শেখ হাসিনা কি ভূতকে অর্ডার করলো, নাকি পুলিশের আইজিপি কে অর্ডার করলো, নাকি আর্মির চিফকে অর্ডার করলো, নাকি কাকে অর্ডার করলো? আপনি এটা করতে পারলেন না। সো আপনি কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটা ঘোলাটে, মুখপাত্রের জি। নামে আওয়ামী লীগের মুখপাত্র, পুলিশের মুখপাত্র, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, এটা ঊর্ধ্বতন কিনা সরকারি কিনা আপনি জানলেন কেমনে? কারণ আপনি বলছেন অজ্ঞাতনামা। সো আপনি দেখেন সাংবাদিকতার হুম। যে মিনিমাম যে একটা বাউন্ডারি আছে, মিনিমাম জি, যে বাউন্ডারি, জি, জি, মিনিমাম বাউন্ডারিটা তো মানেনি নাই, ব্রডার যে বাউন্ডারি সেটাও আপনি মানেন নাই। আপনি জি। মানছেন কোনটা? আপনি কোনটা? আপনি নিজেই ধরা দিয়েছেন কিসে যে আপনি এসব বাউন্ডারি মানেন নাই? কেমনে ধরা দিয়েছেন? কারণ আপনি টমি ক্যাডম্যানকে নাম কোট কিন্তু উল্লেখ করেছেন। করেছেন। তার মানে আপনি জি, এর জি। সাথেই কথা বলেছেন এবং এ যা বলছে আপনি তাই লিখছেন। এটা যদি আমি বলি, আমি অ্যাকিউজ করতেছি না, কিন্তু আমি যদি বলি যে টবি ক্যাডম্যানের নামই তো ওই রিপোর্টটার মধ্যে আছে, সো আপনি তাহলে টবি ক্যাডম্যান ছাড়া আর কার সাথে কথা বলছেন? বলেন নাই। জি।
জি, জি, অনেক ধন্যবাদ। আমরা কিছু কয়েকজন দর্শকের একটু মতামত নিয়ে নেই। চমৎকার বলেছেন। আমরা বিবিসির মতো একটা সংবাদ মাধ্যম এই কাজটি করতে পারেন। এটা আমরা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিবিসি এই কাজটি করবে। আবার কেউ বলছেন বিবিসি, সিএনএন এরাই তো ইরাক যুদ্ধের সময় উল্টাপাল্টা প্রোপাগান্ডা ছড়িয়ে একটা যুদ্ধ বাধিয়ে দিয়েছে। ঠিক আছে? বেলাল নোয়াখালী, বাংলাদেশে যে নাটক চলছে এখন বাংলাদেশের মানুষ সবই বুঝে। জি, ধন্যবাদ আপনাকে। আ রুমি তিনি বলছেন, "ইসমাইল ভাই আওয়ামী লীগের পপুলারিটি আগের চেয়ে এখন বেড়ে গেছে। এই কারণে সাধারণ জনগণকে ধোঁকা দেওয়ার জন্য একটা নাটক তৈরি হলো।" ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন দর্শক মণ্ডলী, আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আবু বকর সিদ্দিক, আলবদর, লালবদর, বামবদর, খাম্বাচোর, হটাও, বাংলাদেশ বাঁচাও। ধন্যবাদ আপনাকে। অরূপ ভট্টাচার্য তিনি বলেছেন, বাংলাদেশের অবস্থা এখন এমন হচ্ছে, আমাদের দেশে বাবা-মা নেই। ধন্যবাদ আপনাকে। দেশের বাবা-মা নেই। ফাটা কৃষ্ট 100% বাংলাদেশের বর্তমান মিডিয়া ও আইন কেজি দরে কেনা যায়। ধন্যবাদ। এরপরে আব্দুস সালাম মিয়া তিনি বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হয়ে সিনিয়র আইনজীবীর মাধ্যমে ট্রায়াল ফেস করলে প্রসিকিউশন মামলা প্রমাণে ব্যর্থ হবে। ধন্যবাদ আপনাকে। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। সাফিল ভাই গুরুত্বপূর্ণ মতামত আমরা জানতে চাই। সেটি হচ্ছে, আরেকটা জিনিস বলি, শেখ হাসিনার একটা অডিও তারা বিবিসি বিশ্লেষণ করেছে। বিবিসি সেটা কি পরীক্ষা-নিরীক্ষা কিভাবে কণ্ঠ যাচাই করেছে, নানান তাদের ল্যাবে কাজ করেছে। সেই বিষয়টি নিয়ে এটা নিয়ে একটা ধূম্রজালও আছে। আবার কেউ বলছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী তখন জুলাই মাসে যে হলিয়াটিজান ঘটনা ঘটল জুলাইয়ের ১ তারিখে, সেইখান থেকে অডিও কাট করে এখানে এনে সামান্য একটু অডিও শুনিয়েছে এবং সেটাও ক্লিয়ারলি শোনা যায় না, বোঝা যায় না শেখ হাসিনা না অন্য কেউ, নাকি বিবিসি বলেছে শেখ হাসিনার, ওইজন্য আমরা বুঝি যে শেখ হাসিনা। আপনার দৃষ্টিতে এই যাচাই-বাছাই করে শেখ হাসিনার কোন সেটা আপনি কথা বলতে থাকতে আমাদের কাছে একটা অডিও আছে, সেটাও কিন্তু আমরা দর্শকদেরকে শোনাবো। কিন্তু আগে আপনার মতামতটা আমরা জানতে চাই। যে এত আচ্ছা, সংক্ষিপ্ত আকারে কেন দেখানো হলো বা শোনানো হলো? আমি আপনি একটা জিনিস জানেন। প্রথমত হলো এরা ওনারা দাবি করেছেন যে এটা 18 জুলাই আহ, এ, এ, শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন থেকে এই ফোন আলাপটি হয়েছে প্রথম। জি, জি। সেম কথাটা বলেছে কিন্তু তাজিল। আচ্ছা। এটা বিবিসির কোনো আবিষ্কার না। বিবিসির এটা বিবিসির আবিষ্কার না। এটা আবিষ্কার আ হলো তাজুল। তাজুল দাবি করছে তার তদন্ত কর্মকর্তা এটা উদ্ধার করছে আচ্ছা, এবং সেটা আচ্ছা। 18 জুলাই শেখ হাসিনা গণভবন থেকে এই নির্দেশনাটা দিয়েছে, জি, আবিষ্কার করছে। আমি ধাপে ধাপে অল্প মিনিট দুই জি, তিনেক জি। লাগবে আপনার বোঝানোর জন্য যে প্র- এখন সেখানে আবার ওনারা সোর্স কোট করছেন যে 18 জুলাই, তাদের সোর্স বলছে এটা 18 জুলাই, কিন্তু তাজুল বলে দিচ্ছে কিন্তু আমি 18 বলছি জুলাই। আমার তদন্ত কর্মকর্তা 18 জুলাই করছে, and ওনারা বলে ওনাদের সোর্স বলছে, তো সোর্সটা কে? সোর্সে যে তাজুল এটা বলতে লজ্জা পায়। তাজুল আচ্ছা, আচ্ছা। সোর্সে তাজুল তারপর? এটা বললে লজ্জা লাগে, এই জন্য সোর্স বলতেছে। হ্যাঁ, ওনারা কিন্তু হ্যাঁ, সোর্স কোড করেছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো। তারপর কোনো একটা বিশাল সোর্স নিশ্চয়ই তাজুলের চাইতে বড় কোনো সোর্স থেকে ওনারা পেয়েছেন, সেটা ওনারা প্রকাশ করতে পারে না, কারণ ওই সোর্স এখনো শেখ হাসিনাকে ভয় পায়। কারণ ওই নাম প্রকাশ হলে শেখ হাসিনা দিল্লি থেকে তাকে পাঠিয়ে গুপ্ত হত্যার মাধ্যমে তারা মেরে ফেলতে পারে, তাই না? শেখ আচ্ছা, হাসিনার আচ্ছা। না, নিশ্চয়ই এই বাহিনী আশঙ্কা আছে। তো আছেই। হ্যাঁ, হ্যাঁ। বিশাল মানে আচ্ছা, জি। তাহলে যদি ওনার সোর্সে এটা বলে, তাহলে এটা যে জুলাই এটা কনফার্ম করলেন কি করে? আপনার সোর্স বলতেছে, আপনার সোর্স বলতেছে 18 জুলাই হয়েছে। আপনি আবার বলতেছেন যে এটা জঙ্গি, এটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যাত্রাবাড়ির ওখানে আহ, কিনা কয় যে ইয়ে করার জন্য, হত্যাকাণ্ড চালানোর জন্য যাত্রাবাড়ির ওখানে। তাহলে 18 জুলাই কেন? যাত্রাবাড়িতে তো হয়েছে, হত্যাকাণ্ডটা হয়েছে হলো এই ইয়েতে এ আগস্টে। অগাস্টের দিকে, হ্যাঁ, অগাস্টের শুরুতে। হুম। সে আর যদি শেখ হাসিনা ধরেন যেদিন উনি চলে গেছেন 5 তারিখে, সেদিন যদি দিয়ে থাকে, তাহলে শেখ হাসিনা তো সকালেই খবর হয়ে যাচ্ছে, 10টা 11টার দিকে খবর হয়ে যাচ্ছে শেখ হাসিনা চলে যাচ্ছে। তাহলে উনি দুপুরের দিকে কেমনে এই অর্ডারটা দিলেন? কারণ এটা বলা হচ্ছে যে দুপুরের কোনো এক সময়ে এই কথাটা বলছে, আর কোন দিন কোনটা এটাও কিন্তু এই রিপোর্টের মধ্যে পরিষ্কার না। নাই। সোর্স করে বলছেন, কিন্তু তাজুল বলছে ওনার 18 তারিখ হয়েছে। এখন ওরা আবার বলছে 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ফোন আলাপটি হয়। ভালো, হুম। অজ্ঞাতনামার সাথে কথা বলছেন। এখানে দেখেন, বিবিসি
ইয়ারশট নামে একটা ইন্টারন্যাশনাল এনজিও আছে যারা অডিও ফরেনসিক করে, তাদেরকে কোট হুম, করে। তাদের কাছে বিবিসি তাদের অথেন্টিসিটি, তারা যে খুব ভালো একজন তদন্ত রিপোর্ট করার জন্য যারা তাদের সেজন্য ওনারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইয়ারশটকে ব্যবহার করেছে। এর একটা এনজিও ইন্টারন্যাশনালি কাজ করে, বিভিন্ন যেমন গাজায় কাজ করে, এই যে বিভিন্ন সাউন্ড দিয়ে প্রমাণ করে যেটা ইসরায়েল হামলা করছে নাকি অমুক করতেছে কাদের উপর, এটা ওরা জি। খুব তাদের কাছে তারা কি বলছে, তারা তাদের একদম স্পেসিফিক তাদের আমি বিবিসি কে কোট করছি। হুম, ওই ওই ইয়ারশট বলতেছে আহ ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত, দেখেন এখানে একটা ভীষণ ইউজ করছে সম্ভবত, সম্ভবত। হ্যাঁ সম্ভবত, ওনার কিন্তু কনফার্ম করেন নাই, এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে একটি ফোনটি স্পিকারে বাজানো হচ্ছিল। এমন একটা ঘরে হয়েছে আচ্ছা। সেখানে স্পিকারে বাজানো, তাহলে স্পিকারে বাজানোর কারণে সারফেস সাউন্ড আসছে। তাহলে আ রেকর্ডটা কোথায় হলো? রেকর্ড তো হওয়ার কথা এনসিটি তে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন ও সেন্টারে হওয়ার কথা। ওরা শেখ হ্যাঁ, হ্যাঁ, হাসিনা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরে নেন, এখন যুক্তি থাকে শেখ হাসিনা স্পিকারে রেখে কথা বলছিলেন, তাহলে স্পিকারে রেখে যদি শেখ হাসিনা কথা বলে যায় তাহলে এত হেজি হলো কেন? সেটাই ওরা হ্যাঁ, বলছে। হুম। ওরা বলছে ওদের যদি আপনি দেখেন, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। কেন ছিল? কারণ শেখ হাসিনা এই ওটা যে, স্পিকারে এই কথা যে বলছে, এমন একটি আপনি যেটা বলছেন এমন একটি ঘরে রেকর্ডিং করা হলো সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে হুম, ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল। বাজানো এটা হচ্ছিল। কিভাবে সম্ভব? তো শেখ হাসিনাই বাজাইছে, উনি উনি হ্যাঁ, টেলিফোন এবং ওখানে রেকর্ডিং করছে, শেখ হাসিনাই রেকর্ডিং করে এটা বাজারে ছাড়ছে, তাই তো আচ্ছা, আচ্ছা, নাকি? আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা এনসিটি রেকর্ড না, রেকর্ড হইলো জি, জি, জি। ওইখানে রেকর্ড হয়েছে। ওকে, আচ্ছা, আচ্ছা। এটার পরেও এইটার আরো বেশি যুক্তি দেখাচ্ছেন এর পরে প্যারাতে আপনি পাবেন, ওই ওই যে রিপোর্টটা আপনি দেখেন না, তারপরে প্যারাতেই আছে। ইয়ারশট বিশেষজ্ঞরা বলেছেন, কোন বিশেষজ্ঞর নাম কি এখানে কিন্তু এটা উল্লেখ করলো না একবারও, যে ইয়ারশটে তো ভাই ডিরেক্টর আছে, এক্সপার্ট আছে, নাম আছে, ওরা তো হুম, বেনামি কেউ হুম, না। হুম, 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 ইয়ারশট হুম, কোনোদিন হুম, চুরি হুম, করে কোনো কিছু করে না, তাহলে হুম, ইয়ারশটের হুম, নামটা হুম, ওনারা দেন নাই কিন্তু। হুম, বলছেন, হুম, হুম, হুম। ইয়ারশট বিশেষজ্ঞরা বলছেন রেকর্ডিংটি ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যেই ফ্রিকোয়েন্সিতে অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। খেয়াল করে দেখেন, এখন শেখ জি, হাসিনা জি, জি, জি। স্পিকারে বাজাচ্ছিলেন, আরেক জায়গা থেকে এটা রেকর্ড, আরেকজন এটা রেকর্ড করতেছে। ভাই আর তাহলে আপনি জি, আপনি যে জি। বললেন, তাজুল তো বলতেন যে এনসিটি থেকে এটা আপনারা অনেক কলের ভিতর থেকে আপনার বের করে আনলেন, তাহলে এনসিটি যদি রেকর্ড হয় তাহলে এইটার অস্তিত্ব কোত্থেকে আসলো? তার মানে কি ওই সময় যে শেখ হাসিনা বিরোধী কেউ শেখ হাসিনার রুমের মধ্যে বসে শেখ হাসিনা যখন কল বাজাচ্ছিল তখন উনি বসে বসে রেকর্ড করছেন? তারাই তাই বলতেছে তো, কিন্তু, ইয়ে না। তাই তো মনে হয়। হুম, তারা হুম। আরো বলছেন, এই সাউন্ডটা এমন একটা সূচক যাতে বোঝা যায় অডিওটাতে হেরফের করা হয় নাই। তারা কিন্তু স্বীকার না, তারা জোর দিয়ে বলছে এটা শেখ হাসিনার গলা। ঠিক আছে, আচ্ছা, 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 আচ্ছা। কেউ তো এটা অস্বীকার করছে না এটা শেখ হাসিনার গলা, কে করেছে এই পর্যন্ত? করে না। নাই। ওনারা বলছেন, এবং আবার দেখেন শেখ হাসিনার গলা এটা প্রুফ করার জন্য এই ইয়ারশট কি বলছে, অডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে, খুব কম মনে হয়। হুম, এখানেও কিন্তু বিশ্বাস করছে সম্ভাবনা কম, ওনার কিন্তু 100% এটা যে এআই না এটা বলছে বলেন না। নাই। না, ইয়ারশট ফরেন এক্সপার্টরা জানিয়েছে যে এটা আহ, আসলেই অরিজিনালি ভয়েস। সো আমরা ধরে নিলাম এটা শেখ হাসিনার অরিজিনাল ভয়েস না। এখন আসেন, প্রথমত কোশ্চেন হয়ে গেছে, অনেক প্রশ্ন এতক্ষণে আপনার নিশ্চয়, এখন আসেন হুম, হুম, হুম। শেখ হাসিনার ভয়েস এটা কনফার্ম। তাহলে আপনি যেহেতু 18 জুলাই বলতেছেন যে সূত্র বলেছে, ওদিকে তাজুল বলতেছে এটা 18 জুলাই, ওদিকে যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড হয়েছে হলো 5ই জুলাই বা 3 জুলাই 4 জুলাই এই সময়টায়, তাইলে আপনি কনফার্ম করতে পারছেন না আসলে শেখ হাসিনা কখন এই কথাটা বলেছে। ইউ ডোন্ট হ্যাভ দি মানে রাইট, একজন কেউ কেউ না, কোন এক্সপার্ট কেউ দাবি করলো না যে এটা অমুক দিন অমুক সময় এটা শেখ হাসিনা বলেছে। তাহলে এই গলাটা শেখ হাসিনার, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকার দরকার নাই, কিন্তু কখন এটা নিশ্চয়ই আমাদের দ্বিমত থাকতে পারে বা আমাদের মতামত থাকতে পারে বা আমাদের বিশ্লেষণ থাকতে পারে। তো বিশ্লেষণটা কি? শেখ হাসিনা সবসময় জঙ্গি অভিযানের সময়, যেটা আমি যখন সাংবাদিকতা করতাম তখন অনেক জঙ্গি অভিযান চলেছে বাংলাদেশে, বাংলা ভাই, সরি কি বলে শায়েখ আব্দুর রহমান, তারপর ওই যে কি যেন ওটা বলে, সিলেটের কি একটা সুন্দর নাম আছে ওই বাড়িটা, অনেক সূর্য দিগল বাড়ি, সূর্য দিগল বাড়ি, হুম, হুম, সূর্য হুম, হুম। দিগল বাড়ি অভিযান,
সেখানে হুম, কর্নেল হুম। মুজিবের সাথে শেখ হাসিনা নিজে কথা বলছে। কর্নেল মুজিব আমার সাথে খুব পরিচয় ছিল, যেখানে আমার কয়েকজন রিপোর্টার ওইখানে কিন্তু লাইফ রিস্ক নিয়ে ওখানে রিপোর্ট করতে গেছিল। সো কর্নেল মুজিবের মাধ্যমে আমি তাদের সিকিউরিটি ব্যাপারটা চেষ্টা করতাম যে তারা যেন সিকিউর থাকে, তারা যেন রেঞ্জের বাইরে থাকে, যাতে তাদের ক্ষতি না হয়। তো কর্নেল মুজিবের সাথে আমার খুব ভালো মানে কথাবার্তা হতো, ওনার কাছে জানতাম। কর্নেল মুজিব এর সাথে শেখ হাসিনা কথা বলছেন, এটা কিন্তু তখনকার সময় বিভিন্ন পত্রিকাতে এলো যে শেখ হাসিনা এটা অলমোস্ট সবসময় নজরদারিতে রাখছেন বা ইয়েতে রাখছিলেন, মনিটরিং রেখেছিলেন। আসেন হলি আর্টিজানের সময় আপনি পত্রিকাগুলোর রিপোর্ট দেখেন, হলি আর্টিজানের পুরো ঘটনার সময় শেখ হাসিনা কিন্তু টেলিফোনে যোগাযোগ রেখেছে একেবারে গ্রাউন্ড লেভেলের কর্মকর্তাদের সাথে, যাতে অপারেশনটা সাকসেসফুলি হয় এবং মানুষ বাঁচানো যায়, তিনি রেখেছেন। আচ্ছা আসেন আমি বড় কয়েকটা উদাহরণ ইয়ের কিনা কই যে বিডিআর হত্যাকাণ্ডের সময় বিডিআর এ যে মিউটিনিটা হলো, সেখানে শেখ হাসিনা যে শাকিল আহমেদের সাথে মেজর জেনারেল শাকিল আহমেদের সাথে কথা বলছে, সেটা তো অনেক আগে থেকে প্রচারিত একটা অডিও, এবং এটা নিয়ে শেখ হাসিনার দোষ দেওয়া হয়, শেখ হাসিনা রাইটলি অ্যাকশন নেয় নাই, অমুক করে না, এই জন্য এটা হয়েছে। কিন্তু শেখ হাসিনা তার সাথে তো কথা বলেছে। তো এরকম বহু জায়গায় শেখ হাসিনা আচ্ছা, সরাসরি কথা বলেছেন। তাহলে এটা আচ্ছা এখন কোনটা? আপনি এটা হলি কোনটা, আর্টিজানের কোন কথাটা বললেন। আমি একটা কথা বলি, শুধু হলি আর্টিজানের কথা আপনি উল্লেখ করেছেন। হলি আর্টিজানের সময় উনি মনিটরিং করেছিলেন, নানান নির্দেশ দিয়েছিলেন তিনি। আমাদের কাছে একটা অডিও আছে, আমরা সেটা একটু আচ্ছা একটা কথা হচ্ছে বিবিসির এই রিপোর্টে শেখ হাসিনার যে বক্তব্যটা শুনিয়েছে সেটা মাত্র 18 সেকেন্ড। এটার আগে পিছে কি আছে বা কি উদ্দেশ্যে কাকে কেন বলেছিল সেই ধরনের কোনো কিছু কিন্তু দর্শক বুঝতে পারেন এই প্রতিবেদনে। কিন্তু আমাদের কাছে একটা অডিও আছে, অডিও ক্লিপ আছে, সেটি এখন বোঝা যাবে কিনা আমি জানি না। তারপর আমরা বাজিয়ে শুনাই আপনাকে, একটু শুনাই, আপনি শুনবেন। দর্শক মন্ডলী আপনারা একটু শুনবেন প্লিজ। মুন্না। যেখানে পারে সেটা গুলি করবে, আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায় ধরে যেতে পাঠাও করা যায় না রাতের মধ্যে, সবগুলিকে আইস করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাঠাও পাঠাও করলে না, ওটা বলা হয় ওটা র্যাব জিএফআই এমনি সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় পাচ্ছে একটা মোহাম্মদপুর থানার দিকে। হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে এখন। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আচ্ছা, আচ্ছা আমরা যে যতটুকু শুনেছি এইটা আমাদের কালেকশন করা। এখন কেউ বলছেন যে এখান থেকে অডিওটা কাট করে, এটা হয়তো তো ক্লিয়ার বোঝা যায়নি, এতটুকু কারণ আমাদের কাছে বিবিসির মতো যে ফরেনসিক আমরা তো ক্লিয়ার করে শুনাইতে পারি নাই। তো তার সেই টেকনোলজি আমাদের নাই। কিন্তু বলা হচ্ছে যে এখান থেকে কাট করে নাকি কিছু অংশ 18 সেকেন্ডের একটা অংশ ওখানে বিবিসির এই প্রতিবেদনে জোড়া লাগানো হয়েছে। আপনি বলুন প্লিজ। হ্যাঁ, আমি দেখতে, আমি বলছি যে আমি কিন্তু একবারও বলি নাই যে বিবিসি কোনখান থেকে করছে, সেক্ষেত্রে অনেক জায়গায় কথা বলেছেন, কিন্তু এটার সাথে জি, একটা জি, মিল আছে। এটার সাথে একটা জি। মিল আমি যতটুকু বুঝতে, সেটা হলো উনি বলছে লেথাল ওপেন ইউজ করার জন্য পারমিশন দেওয়া আছে, আমি তো বলেই দিয়েছি গুলি করতে। হ্যাঁ, এরকম কিছু একটা উনি বলছেন। তো সেটা তো হলি আর্টিজানের সময় বলতে পারেন, সূর্য দিগলবাড়ি অভিযানে বলতে পারেন, বিডিআর এর সময় বলতে পারেন, অনেক সময় বলতে পারেন। কারণ আপনি ফরেন্সিকে, এই অডিও ফরেন্সিকে আপনি টাইমলাইন কিভাবে চেক করবেন? সে টাইমলাইন চেক করার নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। সেই টাইমলাইন কি চেক করেছে এই ফরেন্সিকের? একবারও ইয়ারশট বলছে এটা টাইমলাইনটা কি? না, বরং রিপোর্টে বলা হয়েছে যে এটা সূত্রে শুনেছেন 18 তারিখে, ওনার সূত্রে শুনেছেন। দেন সেটা তাজুল সাহেব আগেই সূত্রটাকে বলে দিয়েছেন না? সূত্রটা। আমরাই। আচ্ছা এখন আপনাকে আমি আরেকটা কথা বলি। আপনার কি এটা শেষ হয়েছে? ইয়াস, আরেকটা জিনিস, মানে কোনটা, এই জি। অডিওর ব্যাপারে? এই এই বক্তব্যটা শেষ হয়েছে আপনার, না আরো কিছু জি বলবেন? শিওর। আমি সে যেটা বলতে আ চাচ্ছিলাম যে জি। এই রিপোর্টের সাথে এই রিপোর্টের আরেকটা বড় ফ্ল ইন্টারন্যাশনালি ন্যাশনাল জার্নালিজমকে প্রশ্নবিদ্ধ করবে। সেটা হলো কি দেখেন, আমি আপনাকে দেই এই রিপোর্টের ঢাকাতে যে মাঠ পর্যায়ে যে ভদ্রলোকরা কাজ করেছেন, তার মধ্যে একজন হলেন, আপনি দেখেন নিচে, আপনার রিপোর্টের নিচের মধ্যে আছে 4 জন, একজন বিদেশি আর বাকিরা বোধহয় 2-3 জনই দেশীয়, আমাদের দেশীয় বা অন্য কোথাও থেকে এসেছে। কিন্তু একজন দেশীয়, এটা কনফার্ম। আপনি
তার কিছু এই জুলাইয়ের সময় তার কিছু যদি অ্যাক্টিভিটিস শোনেন তাহলে একে সাংবাদিক মনে হয় কিনা এটা আপনি একটু নাকি অ্যাক্টিভিস্ট। ওর নাম হলো রাফিদ হোসেন। আপনি দেখেন রিপোর্টের মধ্যে কিন্তু রাফিদ হোসেনের নাম আছে কিন্তু আচ্ছা, আচ্ছা, রিপোর্টের, আচ্ছা। যে রাফিদ হোসেনও একজন রিপোর্টার, 4 জনের মধ্যে একজন। হুম, অগাস্টের 2 তারিখে সে কি লিখছে? অগাস্টের 2 তারিখে লিখছে, এভরিওয়ান নিডস টু বি ওয়েল অ্যাওয়ার অফ দি বারবারিক বিগিনিংস অফ দিস ফ্যাসিস্ট রেজিম। সে কি সাংবাদিক নাকি সে আসলে অ্যাক্টিভিস্ট? ওই দলের আহ, সে একজন সাংবাদিক হয়ে একটা পক্ষ নিয়ে একজনের ফ্যাসিস্ট বলতেছে। আচ্ছা বলতে ঠিক পারে আছে, না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলতে উনি তখন উত্তেজিত হয়ে বলে ফেলছেন। দেখেন এখন উনি বলেন যে ঠিক আছে ওই সময়টা খুব মারামারি কাটাকাটি, ওই সময় যখন মানুষ উত্তেজিত হয়েছে, মানুষ তার ভাই বোন সবাই আক্রান্ত হয়েছে, অমুক হয়েছে, সে খেপে গিয়ে এটা করছে। কিন্তু না, তা না। তিনি তারও প্রায় 1 মাস আগে বা ধরেন অর্ধ মাসেরও বেশি, মানে 1 মাসের 3 ভাগের 4 ভাগের 3 ভাগের কি বলে এটা আমার জানা নাই, মানে 21 দিন বা এরকম আগে 18ই জুলাইতে উনি বলছেন, যখন ওদেরকে সংলাপে আহ্বান করছিলেন শেখ হাসিনা, মনে আছে যে হুম, সংলাপে হুম, আসো তো এগুলো হুম, সমাধানের হুম, সংলাপে হয়ে যাবে। হুম, হুম, 18ই জুলাই 2024 তার কমেন্ট, এই ভদ্রলোক রিপোর্টারের কমেন্ট, কিসের সংলাপ, কিসের আলোচনা? আপনার ধারণা শুধু কোটার জন্য এত মানুষ রাস্তায় নেমে আইছে? বছরের পর বছর ধরে চলা দুর্নীতি, গুম, টাকা পাচার এবং সর্বোপরি আমাদের সম্পূর্ণ ডিহিউম্যানাইজ কইরা রাখার পুঞ্জীভূত ক্ষোভ এইগুলা কয়দিন দাবায় রাখবেন ভাবছিলেন? 18 জুলাইতে, যে 18 জুলাই কিন্তু খেয়াল করে দেখেন ওই উদাহরণ, হুম, 18 জুলাইকে ওনারা হুম, বলছেন ওনাদের আবিষ্কার 18 জুলাইতে। এই দেখেন এই 18 জুলাইতে এই হুম, ভদ্রলোকের কমেন্ট এটা, জি, তিনি জি। একজন রিপোর্টার কিন্তু। আচ্ছা, এখন আমি এখন আপনাকে আসেন ছোট, ছোট এরপরে আরো জি, একটু জি, একটু আপনাকে জিজ্ঞেস করি, জি, জি। এই ভদ্রলোক ডকুমেন্টারিটা প্রকাশের পরে কিন্তু উনি কি বলছেন? হুম, বলছেন আওয়ার ডকুমেন্টারি অন জুলাই ইজ আউট। অ্যাজ এ প্রডিউসার দিস ইজ মাই ফার্স্ট ডকুমেন্টারি। ওনার জীবনের প্রথম ডকুমেন্টারিতে উনি বাজিমাত করতেছেন, জীবনের প্রথম আচ্ছা, ডকুমেন্টারি। আচ্ছা, আচ্ছা, আমাদের গুড, গুড, আমাদের গুড। জীবনের প্রথম রিপোর্ট কতজনে যে কাটা হেঁচড়া করছে রে ভাই। হ্যাঁ, প্রথমটা প্রকাশও পায় নাই। হ্যাঁ, বলে আচ্ছা, এটা হয়ই নাই, লিখতে পারি নাই, ঠিক আছে। আর উনি বলছেন our documentary on July is out. As a producer, this is my first documentary. With all my heart, I thank everyone who passionately sat with me for interviews. কার ইন্টারভিউ করলো? পুরো রিপোর্টের মধ্যে কোথায় ইন্টারভিউ? আচ্ছা। উনি বলছেন পুলিশ ইমেইলে উত্তর দিয়েছেন। উনি বলছেন আওয়ামী লীগের মুখপাত্রের সাথে বলেছে ওনাকে, উনি বলেন ইন্টারভিউ করছেন, বলছেন একবার পুরো না, রিপোর্টের না, মধ্যে না। পড়ে দেখেন, there is no interview. নাই, নাই। Also উনি বলছেন, they sat with me for interviews, helped me with information, numbers, and in countless different ways. Okay, হুম, you all made this film, not a documentary. ফিল্ম। দেখেন হ্যাঁ, 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 ফাঁক হ্যাঁ। ফোকর নাটক, দেখেন, হ্যাঁ, উনি ফিল্ম, সিনেমা, হ্যাঁ, ফিল্ম। হ্যাঁ পসিবল। হুম, ইউ অল মেড দিস ফিল্ম পসিবল, মানে এই সিনেমাটা বানানোর ব্যাপারে সাফল্যের জন্য সবাইকে উনি ধন্যবাদ জানিয়েছেন। দিস ফিল্ম, আবারও বলছে ফিল্ম, মানে আপনি বোঝেন কি অবস্থা এইটার মধ্যে। এটা মানসিক ভাবে যে মানুষ যে যখন মানুষ ভুল করে, অন্যায় করে, তখন যে কত ত্রুটি রেখে যায়, পদচিহ্ন জি, রেখে জি, যায়। জি, জি, আপনি জি, জি, অপরাধ করে জি, কিন্তু পার পাবেন না, কিন্তু আপনি কোনো না কোনো জি। চিহ্ন রেখে যাবেন। দেখেন চিহ্নটা এখানে, আমি তাকে কোট করতেছি, এটা হলো 16 ঘন্টা আগে উনি ইয়া দিছেন, পোস্ট পোস্ট করছে। দিছেন। হ্যাঁ, হুম, দিস ফিল্ম অফার্স এ গ্লিম্পস ইনটু দ্য স্টর্ম অফ জুলাই 24। জুলাই 24 যে ঝড় হয়েছিল সেই ঝড়ের সামান্য একটা গ্লিপস। ইট মোস্টলি রিভলভস অ্যারাউন্ড দ্য হাইওয়ে অ্যান্ড এ টোল প্লাজা, মানে ওই যে যাত্রাবাড়ি। হ্যাঁ, হ্যাঁ, ইট ইজ হ্যাঁ। অ্যাবাউট এ টাইম হোয়েন দ্য পিপল অফ বাস্টিং নাইবারহুড ইন ঢাকা পেড দ্য টোল উইথ ব্লাড। যাত্রাবাড়ির এই ইয়েটা নিয়ে, ঠিক আছে বলছেন। কিন্তু আপনি তো হুম, 18 জুলাই রিপোর্ট করতেছেন, যে 18 জুলাই আপনি কি মন্তব্য করছেন? দিস হুম, ইজ হুম, হুম, দিস ইজ দ্য রিপোর্টার, যাকে আমরা রিপোর্টার, আবার দিস ইজ দ্য প্রডিউসার। রিপোর্টিং লাইনে তার নাম আছে, আবার ডকুমেন্টারি প্রডিউসার উনি কিন্তু। এবং হুম, উনি হুম। ওটাকে নিজে ফিল্ম বলছেন 2-2 বার। ওনার এই ছোট্ট ক্ষুদ্র এই কত 50 বা 60 ওয়ার্ডের কমেন্টের। মানে নিজেরা রেডি করে কি বিবিসিতে চালিয়ে দিয়েছে এরকমও তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। সাইফুল ভাই, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, আপনার নাকি ব্যস্ততা আছে আপনি বললেন। জি জি। কিন্তু কথা তো শুরুও হয়নি, শেষ কিভাবে হবে আমি জানি না এখনো।
আমি আরেকটু কথা বলতে চাই। আমি কয়েকটা কথা বলে ফেলি তাইলে সংক্ষেপে। যেটা শিওর। অনেকে বলছেন যে এই জিনিসগুলো কই বিবিসি তাদের ইন্টারভিউ নেয়নি কেন বা তাদের সাথে কথা বলেনি কেন? প্রথমত হচ্ছে যে আ ১৯শে জুলাই সম্ভবত ১৯শে জুলাই ২০২৪ গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএসকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, হ্যাঁ? বিবিসি তার ওয়াইফের ইন্টারভিউ নিয়েছে কিনা যে কি হয়েছিল, হ্যাঁ? পুলিশদেরকে হত্যা করে ঝুলাইয়া মেরে ফেলছে, হাজার, হাজার পুলিশ নাকি মারা গেছে। সেই ক্ষেত্রে পুলিশের স্ত্রীদের কোনো ইন্টারভিউ নিয়েছে কিনা, তারা কি অবস্থায় কোথায় আছে, কতজন পুলিশ মারা গেছে সেইজন্য কোনো ইনভেস্টিগেশন করেছে কিনা? ৪৬০ টা বা থানাগুলো যে লুট হয়েছে, অস্ত্র যে চলে গেছে, অস্ত্র বাইর হয়ে গেছে, আসামিরা বেরিয়ে গেছে জেল থেকে, তাদের কোনো ইন্টারভিউ নিয়েছে কিনা, সেই বিষয়ে তারা কোনো ইনভেস্টিগেশন করেছিল কিনা? অথবা সমন্বয়কদের মধ্যে প্রত্যেকেই যখন নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, আমরাই গুজব ছড়িয়েছি, একজন মারা গেছে, আমরা বলছি ১০ জন মারা গেছে। আবার বলছে মেট্রো রেলে আমরাই আগুন দিয়েছি, পুলিশকে আমরাই হত্যা করেছি। ওই যে আ স অ তার ইন্টারভিউ নিয়েছে কিনা? হাসিব আল ইসলাম তার ইন্টারভিউ বিবিসি নিয়েছে কিনা? আবার কেউ বলছে হাসিব আল ইসলাম সম্ভবত রাজশাহী চলে গেছে ফজলি আম খেতে, হাসিব আল ইসলামকে পাওয়া যায়নি। সেগুলো তো এই প্রতিবেদনে থাকা উচিত ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলছেন এই কথাটা যে এইভাবেও বলছেন যে রাষ্ট্র যখন আক্রান্ত হয় তখন ধরেন আপনি কোথায় আছেন? কানাডায়। কানাডা যদি আক্রান্ত হয়, বিরোধী দল আন্দোলন করছে নানান দাবিতে, হ্যাঁ? কানাডার পার্লামেন্ট ঘেরাও করে ফেলছে, হ্যাঁ? তখন কানাডার সরকার কি করবে? যারা রানিং গভর্নমেন্ট, সেভ করার চেষ্টা করবে। জনগণের জানমাল রক্ষার দায়িত্বে তারা যেহেতু আছেন, কন্ট্রোল করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তখন সরকারে, তারা যদি এই কথাটা, এই আক্রমণ ঠেকাতে চায়, তাহলে কিছু কাজ তো করতে হবে। আবার পুলিশকে যখন গুলি করে মেরে ফেলবে তখন অন্যান্য পুলিশ কি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ নিবে যে স্যার আমাদের তো ২ জন মেরে ফেলছে এখন আমরা কি গুলি করব কিনা না আমরা চলে আসব? এই ধরনের অনুমতি চাওয়ার সময় ছিল কিনা? পুলিশ কিছু হত্যা করছে রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে। আবার এইটাও তো বলা যায় স্নাইপার দিয়ে যারা গুলি করেছে তারা স্বীকার করেছে। আবার একজন উপদেষ্টা বলেছে 7.62 অস্ত্র বুলেট ব্যবহার করা হয়েছে। নানান সমস্যা। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের ইন্টারভিউ বিবিসি নিয়েছিল কিনা? যে উনি যে এই কথা বলেছেন, কেন বলেছেন বিবিসি সেই ইন্টারভিউ নিয়েছে? নেয়নি বা আমরা দেখি নাই। তাছাড়া আরো যত অগ্নিসংযোগ, ভাঙচুর সারা দেশে হয়েছে জুলাই আগস্টে সেই বিষয়ে বিবিসি কারো ইন্টারভিউ নিয়েছিল কিনা? আপনি এখন পুরোটা একটা সামারাইজ করে একটু বলবেন প্লিজ সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে। প্রথমে আমি পুরো রিপোর্টের মধ্যে বললাম যে একটা মাত্র কোটেশন পেয়েছি, ঠিক আছে, কোনো কোটেশন এর বাইরে নাই। এবং আপনি তো একটা বাদ দিয়ে গেছেন, যেটা সবচেয়ে যেটা যেটা এই যে ওদের তথাকথিত জঙ্গি টেক ওভারের প্রথম প্রথম শহীদ, সে কিন্তু জীবন্ত ফেরত আসছে। ফেরত এসছে, ফেরত হ্যাঁ, আসছে। হ্যাঁ, যে শহীদের নামে যারা শহীদরা যারা ফেরত এসছে না আমি বলতে মনে নাই। শহীদরা যারা ফেরত এসছে তাদের অনুভূতি কি, বেহেশত দেখেছে কিনা, দোজখ দেখেছে কিনা, সেগুলোর ব্যাপারে তাদের কোনো ইন্টারভিউ নিয়েছে কিনা? তারপরে হচ্ছে যে আরেকটা কথা ভুলে গেছি, পুলিশ কি যেন পুলিশদেরকে যে মেরেছে, হত্যা করেছে হাজার, হাজার পুলিশ, সেই বিষয়ে তাদের কোনো ইন্টারভিউ নিয়েছে কিনা এটা বলেছি। ঠিক আছে। তারপর আওয়ামী লীগের পক্ষ থেকে কি হয়েছিল সেটা তো আপনি আগেই বলেছেন যে সে ধরনের কোনো ইন্টারভিউ নেই। আপনি এই কথার লস্কর-ই তৈয়বা বলছে যে আমরা সেখানে ছিলাম, আমাদের লোকজন সেখানে ছিল। লস্কর-ই তৈয়বার ইন্টারভিউ বিবিসি নিয়েছিল কিনা, তারা কিভাবে আক্রমণ করেছে? বা আরো যারা জড়িত ছিল, যারা স্নাইপার দিয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা গুলি করছিল, সেগুলোর ব্যাপারে বিবিসি যেহেতু একটা বিরাট সংবাদ মাধ্যম, এই রিপোর্টিংটা, এই ইনভেস্টিগেশনটা তাদের করা উচিত ছিল। আপনি একটু বলবেন প্লিজ। কোনোটাই করে নাই। আমি তো আপনার সাথে একমত। আমরা তাদের প্রথম শহীদ মুক্তি পেয়ে আসছে আল্লাহর কাছ থেকে। আল্লাহর জেলে জি, ছিল, জি, সেখান থেকে জি, মুক্তি জি, পেয়ে জি, এসে অনেকে ওনাদের তৃতীয় চতুর্থ শহীদও বেরিয়ে আসছে। তো এরকম তো জি, ঘটনা জি। ঘটেছে, সেগুলো ওরা খোঁজ করেনি। তবে এই এই যে রিপোর্টিং দর্শকও লিখছে মোহাম্মদ হান্নান, হাসিব আল ইসলাম যখন নিজে মেট্রো রেল, টিভি ভবন, সেতু ভবন তারা নিজেরাই তো স্বীকার করছে। সেইটা তো বিবিসির জন্য অনেক সহজ হয়ে যেত তদন্ত করাটা। অনেক সহজ হতো যে যারা স্বীকারোক্তি দিয়েছে তাদের ইন্টারভিউ কোথায়? এটা কেউ বলছেন যে তাদের কেন, ইন্টারভিউ নেওয়া আপনার উচিত ছিল। এখন উপদেষ্টা আছে, উপদেষ্টা সজীব বলছে যে তারা সশস্ত্র হ্যাঁ, সংগ্রামের জন্য প্রস্তুতি ছিল। ও তার তো ইন্টারভিউ নেওয়া উচিত হ্যাঁ, যমুনা টিভিতে তার বিশাল ইন্টারভিউ গেছে যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। তাহলে প্রস্তুত, অস্ত্রগুলো কোথায়? হ্যাঁ, সেগুলো কোথায়? তো এগুলো চাই হোক, এগুলো ইন্টারভিউ। তবে এই রিপোর্টের মধ্যে আরেকটা জিনিস যেটা আছে যে যেই কথার জন্য সে ধরনের একদম খন্ডাংশ, আমি আমার লাস্ট যে খন্ডাংশের জন্য 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে শেখ হাসিনার বক্তব্য যে আমি তো বলেছি
লেথাল উইপেন ইউজ করার জন্য গুলি করার জন্য। 18 সেকেন্ড। হ্যাঁ 18 সেকেন্ড হোয়াট এভার, হুম, এইটাকে অন্যায় বলেছে? এই কথাটা যদি আসে, যেটাকে ওরা অন্যায় বলতেছে এবং যেটাকে দ্রোহিতা হিসেবে তাজুল বলতেছে, এবং বিবিসি ওটা প্রমাণ করার চেষ্টা করতেছে শেখ হাসিনা একজন আসলেই খুনি, এবং তিনি তার দেশের লোকদের খুন করেছেন, এই করেছেন সেই করেছেন। ভাই, কোন দেশে যখন গৃহযুদ্ধ হয়, তো সেই দেশের লোকে গৃহ মানে কি, গৃহ দাহ মানে কি, গৃহের বিতরিত হবে, তো সেটা কি বিদেশি হুম, এসে হুম। করতেছে? সে মানে সরাসরি ইয়ে করতে, নিজের লোকেরাই নিজেরাই তো করতেছে। তো সেখানে আহা! রাষ্ট্রের দায়িত্ব যা, সে কি করবে? সে তো যারা বিদ্রোহী তাদেরকে দমন করবে, এবং সে আ দমনের দায়িত্ব তার কনস্টিটিউশনাল অব্লিগেশন, নট রাইট। হুম, তার রাইট জি, না কিন্তু এটা, যে এটা অধিকার, না অব্লিগেশন। অধিকারের ব্যাপার না, এটা অব্লিগেশন। সে এটা না আচ্ছা, করে আচ্ছা। পারবে না। সে যদি এটা না করে, উল্টো তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। তার মানে কি, শেখ হাসিনা অর্ডার দিয়ে রাষ্ট্রদ্রোহিতা করেছেন, আর যদি অর্ডার না দিতেন তাও তো রাষ্ট্রদ্রোহিতা হতো। হুম, হুম। কারণ কারণ ততদিনে আপনারা তো সবারই মেরে ফেলাইতেন উনি যদি অর্ডার না দিতেন। এখন তো বলা হচ্ছে 1400 মরছে, তখন হচ্ছে 14,000 মারা যেত, কারণ শেখ হাসিনা তো অর্ডার দিতেন আ না। আ যদি অর্ডার না দিয়ে এই 18 সেকেন্ডের অর্ডার যদি শেখ হাসিনা ধরেন উনি দিছেন, যে 18 সেকেন্ডের অর্ডার যদি না দিতেন, তাহলে হলি আর্টিজান ক্লিয়ার হয়ে যেত। এই 18 সেকেন্ডের অর্ডার না দিলে আমাদের শায়েক আব্দুর রহমান ধরা পড়তো না। এই 18 জনের এই 18 সেকেন্ডের অর্ডার না দিলে কি বলে বিডিআর বিদ্রোহে আরো কত মানুষ মারা যেত, সেটার ইয়ত্তা ছিল না। আরো অন্যান্য যত জঙ্গি হামলা ছিল, সব জঙ্গি হামলা সফল হইতো। তাহলে মানেটা কি দাঁড়ানো? তার মানে শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পড়তেন, এই যে জঙ্গিদের সহায়তার জন্য। জঙ্গি দমন আচ্ছা, করতে গিয়ে যদি ওনার নামে যদি রাষ্ট্রদ্রোহের মামলা করে এখনকার রাষ্ট্র, হ্যাঁ, তার মানে কি? তার মানে ওই জঙ্গিদেরকে সফল হইতে দেওয়াটা শেখ হাসিনার দায়িত্ব ছিল। আচ্ছা। এবং আমি আজ হোক কাল হোক আপনাকে বলি, এই আর্মিকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনারা যে সরে যাওয়ার কারণে যে লোকগুলি, শেখ হাসিনার নির্দেশ, সে 18 সেকেন্ডের নির্দেশ তো মানে নেই আর্মি, মানে নেই বলেই তো এত 1400 কিল্ড হয়েছে। এই 1400 কিল্ড হওয়ার দায় দায়িত্ব কার? দায় সেনাবাহিনীর দায়িত্ব না? সেনাবাহিনীর, এই জঙ্গিদের, এবং এখনকার সরকারের, যারা এটাকে উল্টো ন্যারেটিভ দিয়ে শেখ হাসিনার বিচার করতে চাচ্ছে। আইনগতভাবে আ কনস্টিটিউশনালি যে কোনো জি, আইনে জি, আপনি যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সে আপনি আপনার ঘরের বাবা, জি। সংসারের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? পিতৃতান্ত্রিক বাবা-মার সমাজে হ্যাঁ, বাবা, হ্যাঁ, ধরেন বাবা, হ্যাঁ, আর হ্যাঁ, মাতৃতান্ত্রিক যদি হয় তাহলে মায়ের, অথবা যৌথ। হ্যাঁ, হ্যাঁ, তাই তো, যে দায়িত্ব আছে তার। আর আপনি জি। দায়িত্ব অবহেলা করলেন, আপনার এক ছেলে আরেক ছেলেরে মেরে ফেললেন, হুম। আপনি একটা ঠেকাইলেন কি? পরিবারের অবশ্যই দায়িত্বে যারা আছে তারা তো পালন করতে তাহলে হবে না সেটা। ঠেকাইলে কি দাঁড়ালো? আপনি আদৌ কি আপনি অভিভাবক? আপনি এক সন্তান আরেক না, সন্তানকে না, মেরে ফেলতেছে, আপনি কি অভিভাবক? শেখ হাসিনার দায়িত্ব না, না, অভিভাবকের না। মতো ছিল, এই দেশের মানুষকে বাঁচানোর দায়িত্ব তার। দুষ্ট আ দুষ্ট দুষ্ট সন্তানদের হাত থেকে ভালো সন্তানদের বাঁচানোর দায়িত্ব শেখ হাসিনার ছিল। সে দায়িত্ব জি, পালন করছে। এখন দুষ্টরা জি। ক্ষমতা দখল করে এখন ভালো বাবা তার মাকে বিচার মার বিচার করতেছে। করতেছে। আচ্ছা এইটা কিন্তু একদম পরিষ্কার। এটা কিন্তু একটু ক্লিয়ার করতে পারেন এখন যেটা বললেন। রাষ্ট্র যখন আক্রান্ত হয় তখন সরকারের দায়িত্ব নিশ্চয়ই আপনি যেটা বললেন এখন, হ্যাঁ, আপনি যেটা বললেন কনস্টিটিউশন অব্লিগেশন এটা। একটা পরিবার, একটা ইউনিয়নও যদি আক্রান্ত হয়, একটা পরিবারও যদি আক্রান্ত হয়, প্রতিবেশী দ্বারা আক্রান্ত হয়, আসল কাজ দায়িত্ব কি? আত্মরক্ষা করা। আত্মরক্ষা আত্মরক্ষা করা। করার জন্য পুলিশ যদি গুলি করে থাকে বা পুলিশ যদি আক্রান্ত হয়ে আপনার থাকে বাড়িতে আপনার সেটা রাইফেল থাকলে গুলি করবেন না? সেটা তো আইনে আ লেখা আছে, ইট ইজ আই ক্যান ডিফেন্ড মাইসেলফ। তাহলে রাষ্ট্রের প্রধান কেন দায়িত্ব? আপনি তো আপনার পরিবারকে রক্ষা করার জন্য আপনার রাইফেল নিয়ে গুলি করতে হয়। ট্রেসপাসিং বলে, হ্যাঁ? আপনার পরে বিচার আগে বাড়ি রাইট আগে তো আপনি বাঁচবেন ভাই, আপনার জি, জি, বাউন্ডারিতে জি। ঢুকছে, আপনি গুলি করতে পারবেন। আপনাকে রাইফেলে কেন পুলিশকে দেওয়া হচ্ছে? আইনের কারণ থেকে, আপনাকে নিজেকে রক্ষা করার জন্য তো। এখন পুলিশরা সরকার তো তার যদি দেশটাকে রক্ষা করার জন্য গুলি করছে। পুলিশ সিম্পল যদি ব্যাপার। কিছু গোলাগুলি না করত, যদিও হত্যাকাণ্ড নিয়ে নানান প্রশ্ন আছে, কে কাকে কিভাবে হত্যা করেছে, পুলিশ 1300-1400 লোককে মারার কোনো প্রশ্নই আসে না। পুলিশ যদি এই কাজটি না করত, রাষ্ট্র তাহলে তো সংবিধান তারা তো শপথ ভঙ্গ করত, এক। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে বিবিসির কাছে আপনার কাছে এখন জানতে চাইবো, বিবিসি এই যে সিরাজগঞ্জে যে 13-14 জনকে পুড়িয়ে মেরে ফেললো পিটাইয়া, যাত্রাবাড়িতে যে যাত্রাবাড়িতেও পড়াইছে। যাত্রাবাড়িতেও যে পুলিশ থানা পোড়াইয়া মাইরা ফালাইলো, এই ব্যাপারে পুলিশ কর্মকর্তার কোনো ইন্টারভিউ তিনি নিয়েছেন কিনা? যে এত বড় একটা হত্যাকাণ্ড হইলো, আপনাদেরকে যে এতজনকে পিটাইয়ে মারছে, এখন আবার কেউ বিবিসির প্রতিবেদন দেখে মজা করে বলতেছে যে ও আচ্ছা পুলিশেরা ওই দিন নিজেরাই গোলাগুলি করে মইরা গেছে।
এইটার জন্য বিবিসি ওদের খবর নেয়নি। আপনার কাছে কি মনে হয় বিবিসির কি উচিত ছিল যে পুলিশ হত্যাকাণ্ড যে হয়েছে ঐদিন ওইটাও ইনভেস্টিগেট করা নিরপেক্ষ। এখন কেউ আবার বলছেন যে এই প্রতিবেদনটি দেখার পরে তাদের কাছে মনে হয়েছে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। এটা এমনভাবে হয়েছে যে না সমস্ত দোষ এক পক্ষের এবং সেটাই মনে করছে অনেকে। জি, প্লিজ। দেখেন দেখেন পুলিশের দায়িত্ব, আমি তো শেখ হাসিনার দায়িত্বের কথা বলেছি। দেখেন পুলিশের বিরুদ্ধেও কিন্তু মামলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু পুলিশ আত্মরক্ষা করার জন্য গুলি করেছে বলে ওই রিপোর্টের মধ্যে আছে যে পুলিশের ওই সময় কর্মকর্তা ওদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা না, যারা জনতার উদ্দেশ্যে গুলি করে। কিন্তু যেই জনতা পুলিশকে মারলো সেই মামলাটা কই? আপনাদের মামলা দুই পক্ষের হতে হবে। রাষ্ট্র তো নিরপেক্ষ, ও হুম, হুম। রাষ্ট্র তো নিরপেক্ষ, খুন তো দুইজন হয়েছে, মানুষও হয়েছে পুলিশও হয়েছে। তো পুলিশ খুন হওয়ার মামলাটা কোথায়? এটা তো বিপ্লব না যে আপনি বিপ্লবে সফল হয়েছেন, আপনি বিপ্লবী সরকার গঠন করছেন না, আপনি কনস্টিটিউশন ভিতরে আছেন, যে কনস্টিটিউশন মানতে আপনি বাধ্য। আপনি এই পুলিশ যেমন কনস্টিটিউশন আন্ডারে, জঙ্গিরাও যারা আছে এখন এই কনস্টিটিউশন মাইনে কিন্তু জঙ্গিরা এখন ক্ষমতায় আছে। কিন্তু যদি আপনি ওই কনস্টিটিউশন মানেন, তাহলে একাধারে পুলিশ গুলি করে মারলো সেটার জন্য মামলা করছেন আপনারা, ঠিক আছে, আপনাদের ওদের প্রতি ভালোবাসা বেশি। কিন্তু পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে, পুলিশে যারা মারছে সেই মামলাটা কোথায়? একটা মামলা হয়েছে বাংলাদেশে? নো, নট এ সিঙ্গেল ওয়ান, নট এ সিঙ্গেল ওয়ান। এই যে সাধারণ এই যে মানুষগুলো ঝুলিয়ে মেরে লটকা রয়েছে, একটা মামলা থানা নিছে এখন পর্যন্ত? এটা মানে বিবিসি দেখে নাই। ওটা বিবিসি দেখে নাই, ওদের প্রতিবেদন ওইটা নাই। না, 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 দেখে নাই তো। কেউ আচ্ছা কেউ এখন না। আচ্ছা আপনার সাথে সর্বশেষ কথা হলো দর্শক মন্ডলী আপনাদের মতামত অত পড়ি নাই। সাইফুল ভাইয়ের সাথে কথা বলছি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু কুলসুম স্মৃতি। সাইফুল আমিন ভাই ধন্যবাদ। এই জন্য নাম্বারটা কি দিবেন? ইনবক্স করতাম। জি, ধন্যবাদ আপনাকে কুলসুম স্মৃতি। অনেকেই প্রশ্ন করছেন মতলব বার্তা। সাইফুল আমিন ভাই অনেক ধন্যবাদ ভাই, সুন্দরভাবে বর্ণনা করে বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আম আরো কিছু কমেন্টস আমরা যদি একটু নিয়ে নিই, শেষের দিকে চলে এসেছি। সাইফুল ভাইয়েরও সময় নেই, নাহলে আরো বিশ্লেষণ করা যেত সাংবাদিকতার দিক থেকে। মৃণাল ঢালী, উত্তরা থানাটি আচ্ছা, টম ইউনুস বিবিসিকে প্রভাবিত করে মেটিকুলাসলি প্রতিবেদন করিয়েছে। আবার কেউ বলে অর্থ সংক্রান্ত বিষয় আছে প্রতিবেদনের ব্যাপারে। উত্তরা থানাটি দেখার সুযোগ হয়েছিল মৃণাল ঢালী। আবার কেউ বলছেন যে না ওই যে প্রিট পুলিশ যাদেরকে হত্যা করেছে বলা হচ্ছে তাদের ময়নাতদন্ত হয়নি কেন? এই যে আরেকটা প্রশ্ন। ঠিক আছে? ময়নাতদন্ত যে মামলাই তো হয় না, ময়নাতদন্ত হবে কোত্থেকে বলেন? তদন্ত আরিফুল ইসলাম আমার মনে হয় এটা ১৬ সালের। আচ্ছা অডিওটা ১৬ সালের। আচ্ছা ঠিক আছে। প্রাথমিক ওই যে ভাবে হলি এজাহার তো আর্টিজান। হইতে হবে, এজাহারটাই তো হয় নাই। এই যে আ 460টা থানাতে হামলা যে হলো, হামলার তো একটা এজাহার হুম, হবে যে হুম, কোনো জায়গায়। আপনার যদি কেউ কিল মারে, আপনি অভিযোগ করতে এজাহার করতে পারেন যে ভাই এই লোকটা আমার কিল মারছে, এরপরে আমার কিন্তু ঘুষি মারতে পারে, এরপরে আমার হুম, কিন্তু মেরে ফেলাইতে পারে, একটা এজাহার হইতে পারে। করছে 460টা থানার প্রত্যেকটা হুম। থানা একটাতে এজাহার হওয়া উচিত ছিল, সে এজাহারটা কি হয়েছে? আ হয় নাই, কেউ করে নাই, আনিসুর সাহস রহমান নাই। না, না, আনিসুর রহমান এআই প্রযুক্তি দিয়ে 18 সেকেন্ডের সরবরাহকৃত অডিও ক্লিপ প্রকাশ করে meticulously ডিজাইনের অংশ হলো বিবিসি। ছি, ছি, ছি। আচ্ছা বিবিসির মতো একটা সংবাদ মাধ্যম একচেটিয়া আচ্ছা করুক। কেউ বলছেন যে ১ বছর পরে বিবিসি এটা কি করলো? ১ বছর লাগলো এদের এটা করতে। আবার কেউ বলে বানিয়ে প্রোডাকশনটা তৈরি করে বিবিসির মাধ্যমে প্রচার করা হয়েছে চাঙ্ক কিনে। আমাদের চ্যানেলগুলোতে চাঙ্ক কিনে প্রচার করে না? আমরা নাটকের চাঙ্ক কিনি, ওই ৪০ মিনিটের চাঙ্ক, সেটা ৳১,০০,০০০ দিয়ে ওইটা চালাইলাম, হ্যাঁ? তো সেইটা হচ্ছে অনুষ্ঠানটা মনে হয় যেন তৈরি করে বিবিসিতে চালানো হয়েছে। এই ধরনের অনেকে বলছেন। স্নাইপার তো স্নাইপার তো আওয়ামী লীগের ক্যাডাররাও ব্যবহার করতে পারে। শুধু সমন্বয়কদের দিকে আঙুল তোলা হচ্ছে কেন? সশস্ত্র সংগ্রামের ব্যাখ্যা নেহ্য মজুমদার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, শুনে নিয়েন। আচ্ছা, তো সেটা হচ্ছে যে স্নাইপাররা এখন যারা আওয়ামী লীগের কেউ তো স্বীকার করে নাই। আপনারা দেখতেছেন যে যারা গুলি করছে তারাই স্বীকার করছে যে আমরা গুলি করছি, আমরা মারছি, আমরা জ্বালাইছি, পোড়াইছি। সেই দিক থেকে আমরা কথাগুলো বলছি বা সাইফুল ভাইও বলছেন বা প্রতিবেদনে সেটা উঠে এসছে। সব প্রতিবেদন না, সবাই বলছেন সেই কথাটি। প্রত মৃত্যুঞ্জিত রায় একটা খুশির খবর আছে, পদত্যাগ করতে যাচ্ছেন হিন্দুস্তানের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী গুজরাটের কোষাই ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আচ্ছা ঠিক আছে, পদত্যাগ করুক। সেলিম চৌধুরী দেশ বাঁচান, জঙ্গি হটাও। আচ্ছা সাইফুল ভাই আপনারা আর বেশি কথা বলব না। দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক বাংলাদেশ ইউরোপ একটা কথা বলেছে, আবার সরকার যদি ঠিক আছে। অনেক কমেন্টস হচ্ছে সাইফুল ভাই আপনার সময় শেষ হয়েছে। সর্বশেষ বক্তব্য আপনি একটু দিবেন। সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে তাহলে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন
তারা কি তাদের বিশ্বাসযোগ্যতা বাংলাদেশে হারালো বলে মনে হয় কিনা আপনার? দেখেন, বিশ্বাসযোগ্যতা হারানো এটা ধরেন একটা পক্ষ হয়তো অ বলছেন যে বিশ্বাসযোগ্যতা হারালো, কিন্তু আরেকটা অথবা পক্ষ কিন্তু এটা নিয়ে এই নাচতেছেন, এই রিপোর্টটি নাচছেন। সম্পর্কে আপনি আপনার জি, জি। এই রিপোর্টটার ব্যাপার আমি মানে হেল লট অফ লুপ হোলস, যেটা এই রিপোর্টটাকে ইয়ে করতে পারে না, মানে এর যে একটা মেধহীন, হ্যাঁ মেধহীন একটা রিপোর্ট, যে রিপোর্টটা একেবারে সত্যকে উদ্ঘাটন করে, এটা মেধহীনও করতে পারে নাই। আবার এর গায়েও মাংস নাই, সব হাড্ডি, যে হাড্ডিগুলো দিয়ে মানুষ দেখতে পারবে না, একটা মানুষ হইতে পারে না, একটা পূর্ণাঙ্গ রিপোর্ট হইতে পারে না। সো শুধু হাড্ডি দিয়ে তো পূর্ণাঙ্গ রিপোর্ট হবে না, আপনার মধ্যে ভাষা লাগবে, ওই জি, লাগবে, সে জি, লাগবে, জি, হ্যাঁ, জি। হ্যাঁ। সেটা নাই। একদিকে মাংসও নাই, আবার আরেকদিকে চর্বিও নাই, কোনো দিকেই এটার কমপ্লিট কমপ্লিট রিপোর্ট আমার কাছে মনে হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে বরং ইট ওয়াজ পার্ট অফ সাম ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কেন বিবিসির ইনভলভ হচ্ছে, কারণ বিবিসির আবার এই ধরনের খুব অনেক দুর্বলতা আছে, যেমন ইরাক ওয়ারের সময় WMD, হ্যাঁ, ইভেন অফ মাস ডিস্ট্রাকশন, এইসবের হুম, হুম, আবিষ্কর্তা যারা, তার যেসব রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু বিবিসি থেকে পর্দাও করতে হয়েছে। হুম, টনি হুম, ব্লেয়ার যে সব রিপোর্ট নিয়ে নাচানাচি করতে হয়েছিল, এবং টনি ব্লেয়ারের আপনি ধরেন কার্টুন আঁকছিল, যে বুশের বউ, হুম, মানে মহিলা, হুম, হুম, টনি হুম, ব্লেয়ারের বউ বানায়া, বুশের হাজবেন্ড হুম, বানায়া, হুম, কার্টুন, ইন্টারন্যাশনাল কার্টুন হয়েছিল প্যারিস থেকে। হুম। তো এগুলো হয়েছে, বিবিসির এই সব কর্মকাণ্ড আছে, এটা তো নাই, কেউ ফ্ললেস না। সো আপনি অ্যাজ এ হোল বিবিসি কে একেবারে দায়ী করবেন, আপনি এই রিপোর্টটা নিয়ে আমরা বলতে পারি বিবিসি আমি অ্যাজ এ এই হোল, অ্যাজ এ রিপোর্টের কথা প্রতিষ্ঠান, বলছি। হ্যাঁ। হ্যাঁ অ্যাজ এ হোল, না, অ্যাজ এ অ্যাজ এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান আমি বলছি এই রিপোর্টটি দেখার পর বিবিসির প্রতি মানুষের আস্থা কম, যদি কেউ এইভাবে আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন সেভাবে যদি সেই দিক থেকে যদি দেখে, তার মানে অতীতেও বিবিসি এরকম করেছে, এরকম বিশ্লেষণ হয়নি, হ্যাঁ, আমরা ওগুলো নিয়ে অত যাচাই বাছাই করি নেই, প্রতিবেদন শুনেছি, বিশ্বাস করি, এটাই তো খুব বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে প্রতিবেদনটা করেছে। কিন্তু সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে দেখলে তো দুই পক্ষের যে মতামত, আলাপ আলোচনা, কোনো হ্যাঁ, কোট নর্মস করা, মানা হয়নি। ওগুলো তো কিছু নেই আপনার কাছ থেকে যেটা বুঝলাম। না, কোনো নর্মস মানা হয়নি এই রিপোর্ট করার ক্ষেত্রে, এটা একপাশে, এবং বলা যায় একপাশের একটা ব্রিফিং এর মতো একটা, এটা একটা ব্রিফিং রিপোর্ট হতে পারে, ইটস নট অ্যান ইনভেস্টিগেটিভ রিপোর্ট। কেউ ব্রিফ ওকে, করছে, এটা হতেই পারে, ওকে, ব্রিফিং হতে ওকে। পারে, হয় না। প্রিয় দর্শক, ব্রিফিং রিপোর্ট ইনভেস্টিগেটিভ রিপোর্ট নয়, সাইফুল আমিন সাহেব যেটি বললেন সবশেষে আমরা সেটাই বলি। আপনারা যারা দেখেছেন, আপনারা এখন সাইফুল ভাই যে কথাগুলো বলেছেন সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবিসির এখন প্রতিবেদনটি দেখেন, তাহলে আপনার নিজের কাছেই অনেক প্রশ্ন তৈরি হবে, আসলে কি সাংবাদিকতার নিয়ম হলো, পত্রপত্রিকায় আমরা যখন দেখি বলা হয় যে অমুক অমুককে খুন করছে, কিন্তু যিনি খুন করছেন তিনি বলছেন যে আমি এটার সাথে জড়িত না, আমি তখন দেশের বাইরে ছিলাম, আমি প্রুফ করতে পারবো, নানান কথা উঠে আসে, বেরিয়ে আসে, তখন সত্য যাচাই করতে খুব সুবিধা হয়। দুই পক্ষের মতামতে যদি থাকে, আদালতে যেমন বিচার করতে দুই পক্ষকে দরকার, সবকিছুতেই পত্রপত্রিকায়ও সাংবাদিকতার ক্ষেত্রেও এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিক যদি নিরপেক্ষ হন, দুইজনের মতামতই তিনি তুলে ধরবেন, জনগণের কাছে সেটি উপস্থাপন করবেন, তখন সেটি আলোচনা করতে বা বিশ্লেষণ করতে সুবিধা হয়, কে কি বলেছেন। এখন কোনো এক পক্ষই বলে গেছেন, অন্য পক্ষ কিছুই বলেন নাই, এটা হতে পারে না বা এটা হয়নি। এটা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অন্য কোনো সময় আপনার সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনার সাথে যোগাযোগ করব। আপনি সময় দিবেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভ আ শেয়ার করেছেন, কমেন্টস করেছেন। সেইজন্য অনেক, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। শেষ করছি আজকের মতো ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। সবাইকে শুভেচ্ছা। আমার তরফ থেকে বাংলাদেশ এবং ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য, তাদের কাছে অনুরোধ, আপনারা নিজেরা নিরাপদে থাকবেন এবং পরিবারকে নিরাপদ রাখবেন। এটাই আপনাদের এখনকার সময়কার সবচেয়ে বড় দায়িত্ব। অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।